মল্লিক সেডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়কর সহজ পাঠে অর্থ অধ্যাদেশ 2025-এর প্রস্তাবনার আলোকে আয়কর আইন 2023-এর যে পরিবর্তনগুলো হয়েছে সেটা পর্ব 2-তে আমরা আলোচনা করতে যাচ্ছি। ধারা অর্থ অধ্যাদেশের আহ, যে ধারা 33-এ যে পরিবর্তনটা হয়েছে, তার ধারা 33 আইনের মধ্যে আয়কর আইন 2023-এ ছিল যে মোটর গাড়ির সুবিধা। তাহলে এখানে বলা হচ্ছে মোটর গাড়ির সুবিধা, যে এখানে এই যে তিন যে এই যে পার্কজিত ভাতা ও সুবিধার আর্থিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে জিনিসটা ছিল, সেটার মধ্যে দেখা যাচ্ছে আহ, যেমন উক্ত আইন 33-এ উল্লেখিত সারণীর ক্রমিক নং 2-এর, এই যে ক্রমিক নং 2-এর আহ, কলাম তিনে কি ছিল, আগে 250 সিসি পর্যন্ত 10,000 টাকা। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো অফিস থেকে গাড়ি ওনার নামে দেওয়া হয়, তাহলে আগে ছিল কি 2500 সিসি পর্যন্ত 10,000 টাকা করে আমরা মাসিক 1,20,000 টাকা ওনার মোট ইনকামের সাথে যুক্ত করতাম সেই জিনিসটা, এবং 2,500 সিসির উপরে হলে 25,000 টাকা করে যুক্ত করতাম। তাহলে সেই জিনিসটা এখন পরিবর্তন হয়ে হচ্ছে 1500 সিসি পর্যন্ত হচ্ছে 15,000 টাকা। এরপরে 1500 সিসির উপরে অধিক হলে, কিন্তু 2,000 সিসির নিচে হলে 20,000 টাকা প্রতি মাসে, এবং 2,000 সিসির উপরে 2500 সিসির নিচে হলে 30,000 টাকা, আর 2500 সিসির উপরে হলে 50,000 টাকা। তাহলে এটার জন্য অনেক ট্যাক্সের পরিমাণ বেড়ে যাবে। ধারা 34-এ যে পরিবর্তন, উপধারা 1-এ বলা হচ্ছে এখানে কোম্পানি কর্মচারী বরাবর শেয়ার, এখানে যেটা বলা হচ্ছে কোম্পানির কয়ে উল্লেখিত কোম্পানি, এই কোম্পানি কর্মচারী বরাবর শেয়ার, এই শব্দটা পরিবর্তে কি হবে, কোম্পানির কর্মচারী বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার। আর খতে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। আগে ছিল একটা ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার ইস্যু করতে পারবে, এখন বলছে কি একটা ট্রাস্টের ট্রাস্টি বরাবর শেয়ার বা শেয়ার অর্জনের অধিকার ইস্যু করতে পারবে। তাহলে এই পুরোটা এখন এখন এই জিনিসটা বাদ গিয়ে এই খ নাম্বারটা, এটা পুরোটা বাদ যাবে। এই জায়গায় এইরকম জিনিসটা প্রতিস্থাপিত হবে। এরপরে 37-এ বলা হচ্ছে যেটা ভাড়া মূল্য নির্ধারণের ক্ষেত্রে, 37-এর আগে এটা গতবারও পরিবর্তন হয়েছিল, এবার আবার পরিবর্তন হয়েছে। অর্থাৎ ফাইন্যান্স অ্যাক্ট, অর্থ আইন 2024-এ পরিবর্তন হয়েছে, অর্থ অধ্যাদেশ 2025-এ আবার পরিবর্তনের ইয়েতে এসছে, যেখানে বলা হচ্ছে ভাড়া মূল্যটা এটা পুরোটাই এই পুরো 37টা বাদ যাবে, নতুন ভাবে এই 37টা যুক্ত হবে। তাহলে সেক্ষেত্রে এখানে একটা জিনিস চেঞ্জ দেখেন, ক ইকুয়াল টু খ প্লাস গ প্লাস ঘ প্লাস উম মাইনাস চ। আর এখন এই জিনিসটাকে আরো সংক্ষিপ্ত করে ফেলছে, উমটা মাইনাস দিয়ে তাদের এগুলোকে সংজ্ঞায়িত করছে এইভাবে। উম বলতে ওই শূন্যতা ভাতা, যেটা বিদ্যুৎ বিল, যেটা আগে চতে ছিল, সেটা উমতে নিয়ে আসছে। আর দুইয়ের মধ্যে খ, খ, গ তিনটা যুক্ত ছিল, এখন বলছে মানে খ আর গ, অর্থাৎ মোট ভাড়া মূল্য আর গৃহ সম্পত্তি বা ব্যতীত অন্যান্য সম্পত্তির বার্ষিক মূল্য সেটা বাদ দিছে। সেটা হচ্ছে গৃহ সম্পত্তি অন্যান্য বার্ষিক মূল্য, আর অন্য কোনোভাবে উক্ত সম্পত্তি ব্যবহারের জন্য অর্জিত আয় বা উক্ত আয় বর্ষে উক্ত সম্পত্তি ব্যবহারে সূত্রে প্রাপ্ত সালামি, প্রিমিয়াম, ফেরতযোগ্য, নিরাপত্তা, জামানত, অগ্রিম ব্যতীত অন্য যে কোনো অঙ্ক বা যে কোনো সুবিধার অর্থমূল্য যাহা খতে উল্লেখিত অঙ্কের অতিরিক্ত। 29-এ যে পরিবর্তন, ও সরি 39-এ যে পরিবর্তন, তাহলে আমরা 39-এ যাই। 39-এ একটু বড় পরিবর্তন এসছে তিনের ক্ষেত্রে, বিশেষ ভাড়া হিসেবে আয় পরিগণিত, সেই বিশেষ তিনের ক্ষেত্রে এই পুরো জিনিসটাই নতুনভাবে যোগ হবে। তাহলে 5 লক্ষ টাকা অতিক্রম করলে তার গৃহীত সম্পত্তির সর্বমোট পরিমাণ 5 লক্ষ টাকা অতিক্রম গৃহীত গৃহীত উক্ত অর্থের আয় বর্ষ উক্ত ব্যক্তির বিশেষ ভাড়া হইতে আয় হিসেবে বিবেচিত হবে। তাহলে এখানে এই 39টা পরিবর্তন হয়েছে, এটাতে অনেক বড় পরিবর্তন। আর উপধারা 3-এর পর 4, 5, 6 এগুলো এগুলো আবার যুক্ত হবে। তাহলে এটা এই বিশেষ ভাড়া হইতে আয় পরিগণনা, এই 39 নম্বর ধারা, 39 নম্বরটা এটা একটু বড় পরিবর্তন হয়েছে। 40-এ কৃষি হইতে আয়ের পরিবর্তে কৃষি হইতে আয় খাতে প্রাপ্তি, জাস্ট শব্দগত কিছু পরিবর্তন এনেছে। আর 41-এর মধ্যে ধারা 41-এর উপধারা 5-এর
তাহলে উপধারা 5-এ চলে যায়, আমরা উপধারা 5-এর মধ্যে একটা পরিবর্তন এনেছে, 5-এর পর নিম্নরূপ 6, অর্থাৎ 5-এর পরে 6টা যুক্ত হবে। এরপরে 46-এ, ধারা 46-এ ছিল আপনার ব্যবসা হইতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ। সেক্ষেত্রে আহ, ও মুক্ত আইনে 46-এর উপধারা 10-এর পরিবর্তে তাহলে 10টাকে পরিবর্তন করে দিয়েছে। আগে 10 কি ছিল? 10 ছিল ধারা 180-এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে বছর রিটার্ন দাখিল হয়েছে তার পরবর্তী 5 বছরের মধ্যে যে কোনো সময় প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণ ঘাটতি ব্যবসা হইতে আয় শ্রেণীর আয় হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমরা যেটা ইনিশিয়াল ক্যাপিটাল দেখাতাম সেই ব্যাপারে এখানে বলা ছিল 5 বছরের মধ্যে যদি এটা এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা আমাদের দেখাতে হয়, এখান থেকে যদি টাকা ভাঙা হয় সেটা তখন আমাদের মোটা হিসেবে যুক্ত হয়ে যেত। আর সেক্ষেত্রে ধারা 180-এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে আয় বর্ষে রিটার্ন দাখিল হয়েছে তাহার পরবর্তী 5 আয় বর্ষের মধ্যে যে কোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণে ঘাটতি ব্যবসা সংশ্লিষ্ট আয় বর্ষে ব্যবসা হতে আয় হিসেবে গণ্য হবে। তাহলে এখানে এই ব্যবসা হতে আয় এই জিনিসটাকে একটু পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে। এরপর আসি 12-এর পর খ। তাহলে 12-এর খতে, দফা খতে উল্লিখিত ক্রয় মূল্যকে ও এই যে এখানে একটা ক্রয় মূল্য আছে, এই সম্পত্তির ক্রয় মূল্যকে উহার, তাহলে এটাকে হবে রপ্তানি মূল্যকে, ঠিক আছে, এটা তখন রপ্তানি মূল্যকে হবে। আর 49-এ একটা পরিবর্তন এসছে, 49 ধারা 49-এ, তাহলে ধারা 49-এর দফা চ, তাহলে চতে বলা হচ্ছে, দফা চতে ব্যবসায়ীর উদ্দেশ্যে কৃত ও পরিশোধিত বীমা প্রিমিয়াম, সেটা ক্ষেত্রে বলছে উদ্দেশ্যের পরিবর্তে কর্মীদের, উদ্দেশ্যের শব্দের পর ব্যবসায়ের উদ্দেশ্যে ও কর্মীদের জন্য কৃত ও পরিশোধিত বীমা প্রিমিয়াম। তাহলে অনেক সময় ব্যবসা খাতে যে ইয়েগুলো দেওয়া হয় সেগুলোর যে প্রিমিয়ামটা দেওয়া হয় সেই জিনিসটা আগে উল্লেখ করা ছিল না। সেজন্যে আহ, এটা মানে আমাদের যে এমপ্লয়ীদের যে প্রিমিয়াম দেওয়া হয় সেই এমপ্লয়ীদের যে অনেক ইন্ডাস্ট্রিতে যে বীমা প্রিমিয়াম দেওয়া হয়, গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, সেই জিনিসটা এখানে নিয়ে আসা হয়েছে যাতে আরো ক্লিয়ার করার জন্য। ধারা 51-তে যে জিনিসটা আসছে, ধারা 51-এর সংশোধন, এটা ধারা 51-এর উপধারা 2-এর পরিবর্তে নিম্নরূপ দফা ক, এটা পুরোটাই এই যে কুরিন বা কুরিনের অংশ, এই জিনিসটা চেঞ্জ হয়ে এখন এই যে কুরিন বা কুরিনের অংশ আইএস বা আইএফআরএস এবং বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী যদি হয় সেই জিনিসটা প্রদর্শিত ব্যবসায়িক খাতায় অপরিবর্তিত হিসেবে প্রদর্শিত হবে। আর ধারা 55-তে একটা পরিবর্তন এসছে, ধারা 55-তে এটা আসলে যাদের ব্যবসা খাতে হয় ওনাদের জন্য খুবই জরুরি। 55টা খুবই গুরুত্বপূর্ণ, যারা কোম্পানি কর, কোম্পানি ট্যাক্স রিটার্ন ডিল করেন ওনাদের জন্য। তারা কি বলছে এখানে, দফা গতে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক, তাহলে শেয়ার হোল্ডার পরিচালককে শব্দগুলোর পরিবর্তে স্পন্সর শেয়ার হোল্ডার, ডিরেক্টর শেয়ার হোল্ডার এবং প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, তাহলে একদম ভেঙে দিয়েছে। আর এই জিনিসটা একটু যুগান্তকারী পরিবর্তন, সেটা হচ্ছে ধারা 32-এর ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুইজিট, যেটা আগে 10 লক্ষ টাকা কোম্পানির ক্ষেত্রে সীমা ছিল, সেটাকে 20 লক্ষ টাকা করা হয়েছে। তারপর এরপরে হচ্ছে আহ, দফা উমতে রয়্যালটিতেও যে একটু পরিবর্তন এনেছে, আগে ছিল ব্যবসায়িক মুনাফা 10%, তো সেটা 15% অথবা 6% টার্নওভারে, যেটি কম, তা এই জিনিসটাই যোগ হয়েছে, এটা একটা বড় পরিবর্তন এসছে। ঢতে, দফা ডতে যে জিনিসটা এসছে, কাঁচামাল বাবদ যে কোনো অঙ্কের 5 লক্ষ টাকা পর্যন্ত পরিশোধিত অঙ্ক, তো এখন এটাকে 50, মোট পরিশোধের 50%, কারণ এখানে বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য 5 লক্ষ টাকা একটু ন্যূনতম ছিল, সেই জন্যই ওনারা এই পার্সেন্টেজে নিয়ে আসছে।
দফা মূর্ধন্যাতে কিছু জিনিস আরেকটু জিনিস যোগ করা হয়েছে। আর ধারা 56 এর এক, তবে 56 এর মধ্যে যেটা এক ছিল সে একটাকে একটু পরিবর্তন করা হয়েছে। এরপরে আমরা যদি যাই 65, এটাও কিছু শব্দগত পরিবর্তন এনেছে 65-তে। ধারা 65-তে যেটা পরিবর্তন, যে প্রযোজ্য, দফা কতে প্রযোজ্য শব্দগুলো বিলুপ্ত হবে। এই প্রযোজ্য শব্দটি অব্যাহতিপ্রাপ্ত আই এরূপ আত্মিক পরিসংখ্যান, তাহলে প্রযোজ্য শব্দটি বিলুপ্ত হবে। আর ঘ একটা যদি উৎসে করকর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয় এইরূপ কোনো বিয়ের ক্ষেত্রে উৎসে করকর্তন বা সংগ্রহ করা না হলে এই আইনের বিধান অনুযায়ী ওটা যথাযথভাবে পরিশোধ করা না হলে উক্ত ব্যয়, তাহলে যদি টিডিএস না কাটি সেই জিনিসটা কর্তৃপক্ষের ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য হয়ে যাবে, তাহলে এটা বিয়োজন অনুমোদনযোগ্য হয়ে সেই জিনিসটা তখন আয় হিসাবে যুক্ত হয়ে যাবে। ধারা 66-তে গোষ্ঠী বীমা এই জিনিসগুলো অ্যাড করা হয়েছে। আর 67-তে দফা 11-তে যে ক্ষেত্রে কোনো কোম্পানি, তাহলে 67-11-তে একটা পরিবর্তন আনা হয়েছে, যে ক্ষেত্রে কোনো কোম্পানি, এটা পুরোটাই উল্লেখিত এই জিনিসটাই, এগুলো আহ, এই যে পরিবর্তন, এই অংশটার পরিবর্তে নিচের অংশটা বসবে। তাহলে ভারতে হচ্ছে যে, যে ক্ষেত্রে কোনো কোম্পানি, যে ক্ষেত্রে পরিবর্তে কোনো আয় বর্ষে, এই শব্দটা যুক্ত করা হয়েছে 13-তেও সেই রকম। আর এখানে একটা জিনিস আনছে, ধারা 13-তে এখানে ছিল 5 লক্ষ টাকা পর্যন্ত সীমা, যেটা শুধু স্বামী স্ত্রী এরকম একটা ইস্যু ছিল, সেখানে আপন ভাই বোনটাও নিয়ে আসা হয়েছে। তাহলে আপন ভাই বা বোন এটাও নিয়ে আসা হয়েছে। আহ, তাহলে এই যে এখানে বলছে কি, 13-এর যে ক্ষেত্রে কোনো স্বাভাবিক, আহ, যে ক্ষেত্রে কোনো কোনো করদাতা, এটা একটা পরিবর্তন। আর ক এর মধ্যে স্বামী স্ত্রী, ক এর মধ্যে স্বামী স্ত্রীর পরে আপন ভাই বোন পিতামাতা সন্তানের নিকট থেকে প্রাপ্ত উহা রিটার্ন, দাতাও রিটার্ন, গ্রহীতা রিটার্নে প্রদর্শিত করতে হবে। তারপর 15-তে একটা পরিবর্তন এনেছে, 15টা যুক্ত হবে। আর 72-এ একটা পরিবর্তন এসছে, 72-এ একটা পরিবর্তন এসছে, জাস্ট আইফারএস ও এসিমি শব্দগুলো যুক্ত করতে বলা হয়েছে। আর 73-এর ক্ষেত্রে 73 পুরোটাই রিপ্লেসমেন্ট চলে গেছে, 73-এ পুরোটাই কোম্পানি কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল, এই জিনিসটা পুরোটাই একদম ভেঙে দিয়ে একদম নতুনভাবে এই জিনিসটা যুক্ত করা হয়েছে। তারপর 75-এ, ধারা 75-এর মধ্যে যে জিনিসটা ছিল, ধারা 75-এর পর আহ নিম্নরূপ একটা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ কোনো করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন, বিবরণী বা জমাকৃত নথি, অডিট বা কর নির্ধারণ কার্যক্রম চলাকালে যাচাইযোগ্য না হইলে যে কোনো পর্যায়ে তাহা অগ্রাহ্য করিবার ক্ষেত্রে এদের কোনো কিছুই আয়কর কর্তৃপক্ষের ক্ষমতা বাহিত করিবে না, এই জিনিসটা এই এখানে পরিবর্তন এনেছে। আর 76-এর কর অব্যাহতি, যেটা একদম পুরোটাই পরিবর্তন করা হয়েছে। আর ধারা 78, এটা কিন্তু খুব যুক্তিযুক্ত এখানে। এটা আমরা যারা পার্সোনাল ট্যাক্স ক্যালকুলেশন করি ওনাদের জন্য খুবই উপকৃত। আমি এই রিলেটেড অনেকগুলো ভিডিও বানিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখেন বলা হচ্ছে উক্ত আইনের 78-এর উল্লেখিত এবং এবং ন্যূনতম কর, এই যে এখানে একটা এবং ন্যূনতম কর ছিল সে জিনিসটা বাদ দিয়ে, তাহলে এখানে কয়ের ক্ষেত্রে এখন ওই ন্যূনতম করটাও এখানে ইয়ে হবে, ক্যালকুলেশন হবে, অর্থাৎ এইগুলো বাদ যাবে, আগে ছিল ন্যূনতম করটাও বাদ দিতে হতো। তো সুতরাং এখন এটার পরিবর্তে অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয় ও এবং চূড়ান্ত কর, তাহলে এই জিনিসটা যুক্ত হয়েছে। ধারা 80-তে গড়করণ, গড়করণের ক্ষেত্রে একটা মোট আয়ের উপর হিসাবকৃত কর বা ফার্ম বা ব্যক্তি সংঘের শেয়ার আয় সহ, এগুলোর পরিবর্তে ফার্ম বা ব্যক্তি সংঘের শেয়ার আয় সহ মোট আয়ের উপর কর রিয়াত পূর্ব হিসাবকৃত কর, এটা একটা যুক্ত হয়েছে। আর 86-তে, ধারা 86-তে যেটা ছিল চাকরি উৎসরিত করকর্তন, তো সেক্ষেত্রে উক্ত আইনের এই মোট আয়ের উপর হিসাবকৃত কর, ফার্ম বা ব্যক্তিসংঘের শেয়ার আয় সহ, শব্দগুলোর বন্ধনীর পরিবর্তে ফার্ম বা ব্যক্তিসংঘের শেয়ার আয় সহ মোট আয়ের উপর কর রিয়াত পূর্ব হিসাবকৃত কর, তাহলে সেই জিনিসটা যুক্ত হবে। আর 86-তে আরেকটা জিনিস পরিবর্তন এসছে, 86 সংশোধন, 86-এর উপধারা 4-এ পূর্ববর্তী শব্দের পরিবর্তে চলতি আয় বৎসরের শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
আর 88-তে এটা পুরোটাই একটা পরিবর্তন আনা হয়েছে, যাহা আইনে কিছু যায়, অর্থাৎ কল্যাণ তহবিল, অংশগ্রহণ তহবিল, তহবিল কর্তৃক উৎস কর কর্তন, আর অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হইতে তহবিল হইতে উহার কোনো সুবিধাভোগীকে অর্থ প্রদানকালে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্তরূপ অর্থ পরিশোধ বা ক্রেডিটকালে 10% হারে কর কর্তন করিবেন। এটা পরিবর্তন আনা হয়েছে। এই ছিল আজকের আমাদের আয়োজন। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন।